মধ্যপন্থার নতুন রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারিতে। একক নেতৃত্বে চলবে না সংগঠন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ভাবনা। এখনো সিদ্ধান্ত নেননি নাহিদ। কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো। মানুষের প্রয়োজনকে, আশাকে, আকাঙ্ক্ষাকে সেখানে রিফ্লেক্ট করবে সেই ধরনের গঠনতন্ত্র, যেটি মানুষ যেই দলের অপেক্ষা রয়েছে সেটি অবশ্যই তৈরি হবে। বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করতে চাইলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি তারেক রহমানের। রাষ্ট্রীয় সমস্যা সমাধানের সমাজ ও নির্বাচনী কাঠামো গড়ে তোলার তাগিদ। জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। ঢাকায় ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচের ঝটিকা সফর। তেল, গ্যাস সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুদেশেই নতুন সরকার নেতৃত্বের এই পরিবর্তনের ফলে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার খুলবে বলে আমি বিশ্বাস করি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের একাংশের অনশন অব্যাহত। সড়ক অবরোধে পথচারীদের ভোগান্তি। জুলাই গণহত্যা মামলায় মাত্র ৩৫ জন গ্রেফতারের ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি ও এসিকে কারাগারে প্রেরণ। বিশ্ব ইজতেমায় অংশ নিতে তুরাগ পারে জড়ো হচ্ছেন জুবায়েরপন্থীরা। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগি, আমবয়ানে শুরু আনুষ্ঠানিকতা। আমরা একই কাজে আসি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সবারই একটা উদ্দেশ্য আল্লাহর রাজি খুশি, নিজের আমলকে বাড়ানো। সর্বদিক দিয়ে প্রতিটি ইঞ্চি কে কোথায় অবস্থান করছে আমরা পর্যবেক্ষণ করছি। ইজতেমাকে কেন্দ্র করে কোনো অপরাধ হবে না ইনশাআল্লাহ। ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার ব্ল্যাক হকের সংঘর্ষ। ৬৭ আরোহীর ৬০ জনই মারা গেছেন, শঙ্কা মেয়রের। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নানা জল্পনা কল্পনা শেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। অন্য রাজনৈতিক দল থেকে কি ভিন্নতা থাকছে, কি বা হবে রূপরেখা, কত আসনে দেয়া হতে পারে প্রার্থী, এসব নিয়ে যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। সহকর্মী লামিয়া তিথির রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বিলোপের আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। এখন একদিকে বিচার ও সংস্কার এবং অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুন নাগাদ ভোট আয়োজনে চোখ নির্বাচন কমিশনের। বিএনপি জামায়াতের মতো পুরনোরা যখন জয়ের ছক কষছে, তখন নতুনের কেতন ওড়াতে দল গঠন করছে আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। বলা হচ্ছে দলগুলোর গতানুগতিক পথ অনুসরণ করতে চায় না তারা। একক হবে না নতুন দলের নেতৃত্ব, রাজনীতি হবে বহুত্বের। নিয়মের মধ্যে পরিবর্তন আসবে শীর্ষ নেতৃত্বে। একক নেতৃত্ব অবশ্যই নয়, আমরা বহু নেতৃত্বের কথা ভাবছি এবং একই সাথে কোনো ব্যক্তি দলে এক বছরের পর বছর ধরে প্রধান থেকে যাবেন এরকম কোনো সিস্টেমেও আমরা থাকতে চাই না। আমরা সেই জায়গাগুলোতে রিশাফল চাই। এরই মধ্যে সাধারণের কাছে বেশ পরিচিতি পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন। প্রশ্ন ছিল, নতুন দল ভিন্ন কি প্রতিশ্রুতি নিয়ে যাবে জনগণের দোরে? তরুণদের নেতৃত্বে তরুণদেরকে সংগঠিত করে একটা রাজনৈতিক দলের আমরা ঘোষণার দিকে যাচ্ছি। আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী রাজনীতি চাই, সে কথাটা আমরা স্পষ্ট করে বলেছি। অতীতে রাজনৈতিক দলগুলো কেমন ছিল, সেগুলো কেন মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি। দলের গঠনতন্ত্র সম্পর্কেও জানান ছাত্র নেতারা। পরিবারতন্ত্রের যে রাজনীতি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। অনেকগুলো হয়তো প্রতিজ্ঞার জায়গা থাকবে, অনেকগুলো হয়তো আশাবাদের জায়গা থাকবে। সেটা যখন আমাদের গঠনতন্ত্রটি প্রকাশিত হবে তখন আরও বিস্তারিত আমাদের পক্ষে বলা সম্ভব হবে। মানুষের প্রয়োজনকে, আশাকে,
আকাঙ্ক্ষাকে সেখানে হচ্ছে রিফ্লেক্ট করবে, সেই ধরনের গঠনতন্ত্র এবং ম্যানিফেস্টোর মধ্য দিয়ে হচ্ছে এই রাজনৈতিক দলটি যেটি মানুষ যেটি নিয়ে স্বপ্ন দেখছে, যেটি মানুষ যেই দলের অপেক্ষা রয়েছে, সেটি অবশ্যই তৈরি হবে। ছাত্র নেতাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনার কথা। সব আসনেই কি দেবে নতুন দল? কেমন হবে বিএনপির সাথে তাদের সম্পর্ক? আমরা গণঅভ্যুত্থান যেটি হয়েছে সেটি আমরা নেতৃত্ব দিয়েছি এবং সেখানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের অবদান এবং দীর্ঘদিন যে তারা একটি অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে সেটিকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু রাজনৈতিক কাঠামোতে পরবর্তীতে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, পরবর্তীতে নীতি, আমাদের কর্মকৌশল সেটিকে তখন নির্ধারণ করবে। ছাত্র জনতার পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি আমরা করতে যাচ্ছি সেটা তার সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করে বাংলাদেশে যতগুলো আসন থাকবে না কেন প্রত্যেকটা আসনেই আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব। জুলাই অভ্যুত্থানের সময়টাতে বিএনপি জামাত তারা আমাদের সহযোগী হিসেবে তারা সেই সময়টাতে কাজ করেছেন। তো এই জায়গাটাতে আমাদের একটা মতৈক্যের জায়গা আছে। আবার একই সাথে বিএনপির যে রাজনীতি, আমাদের রাজনীতি সব মিলিয়ে তো কিছু কিছু মতপার্থক্য আছে। সেই মতপার্থক্যের যে জায়গাগুলো আছে সেগুলো যেন আমরা পরিশীলিত উপায়ে উপস্থাপন করতে পারি, সে আহ্বানটা থাকবে। গুঞ্জন আছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলে যোগ দিতে পারেন উপদেষ্টা পরিষদের 3 ছাত্র প্রতিনিধি। ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্বাচন করতে চাইলে দলে তাদের জায়গা হবে কোথায়? 3 জন ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছে, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে। তাদের সাথে আমাদের কাজের, মতের এবং পথের দৃশ্যতে ব্যবধান রয়েছে। কেউ যদি রাজনৈতিক কাঠামোতে অংশগ্রহণ করতে চায় তাকে অবশ্যই সরকার থেকে নেমে এসে সেটিতে অংশগ্রহণ করতে হবে। তারা যে রাজনৈতিক দলের সদস্য হতে চান, তারা যদি নির্বাচন করতে চান তাহলে অবশ্যই তাদেরকে সরকার ছেড়ে দিয়ে আসতে হবে। এবং তারা যদি এখানে আসেন সে সময়ের প্রেক্ষাপটের ওপর নির্ভর করছে যে আমরা আসলে তাকে দলে কিভাবে মূল্যায়ন করতে পারবো বা তাকে কিভাবে আমরা জায়গা দিতে পারবো। অবশ্যই তাদের জন্য দলের মধ্যে ভালো সুযোগের ব্যবস্থা থাকবে। জুলাই আগস্ট অভ্যুত্থানে সহযোদ্ধা দলগুলোর সাথে জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি 2 ছাত্র নেতা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থেকে কোনো দলের না থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব বলেছেন। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত না বলে মন্তব্য করে তিনি জানিয়েছেন, যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করে কিছুটা সময় চেয়েছে উল্লেখ করে উপদেষ্টার আশা শিগগিরই ঘোষণা করা হবে ঘোষণাপত্র। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। সমাজ ও নির্বাচনী কাঠামো গড়ে তুলতে না পারলে রাষ্ট্রীয় কোনো সমস্যারই সমাধান হবে না। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা নিয়ে খুলনা বিভাগের 4 জেলায় আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন ক্ষমতায় গেলে বাজেটের অন্তত 5% অর্থ শিক্ষা খাতে ব্যয় করার পাশাপাশি বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে খুলনা বিভাগের 4 জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। এতে যোগ দেন কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের নেতাকর্মীরা। সেই বাংলাদেশ গড়ে তোলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সমাজ ও নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তুলতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণমানুষের কাছে যাদের জবাবদিহিতা আছে তাদের সহযোগিতা ছাড়া সংস্কার সম্ভব নয়। আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করেন তারেক রহমান। বলেন, বিএনপিকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ
আমরা গড়ে তুলব। ক্ষমতায় গেলে বাজেটের অন্তত 5 ভাগ অর্থ শিক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোটার, সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি আরো ধর্মের ভিত্তিতে নয়, দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে, এমনটাই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জয়পুরহাটে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে তিনি বলেছেন, যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারই দেশ চালাবে। বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি সহ সব সেক্টর অচল করে দেওয়া হয়েছে, তবু সবকিছু উতরে আগামীতে একটি মানবিক দেশ গঠিত হবে বলে তিনি আশা করেন। দেশের মোট জনগণের অর্ধেক নারী, তাদের সব সময় প্রাপ্য সম্মান দিতে হবে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাবো। এই জন্য তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে ঝটিকা সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বেচ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কেন্দ্রীয় ব্যাংক, বিডা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন সম্ভাবনার কথা তিনি জানিয়েছেন। ঢাকা ও ওয়াশিংটনের নতুন সরকার আসায় আগামীতে ব্যবসা বাণিজ্য আরও জোরালো হবে বলেও মত তার। আর বাংলাদেশে তেল, গ্যাস তথা খনিজ সম্পদ সহ বিভিন্ন খাতে আগ্রহ আছে এই মার্কিন বিলিয়নিয়ারের। সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান জেন্ট্রি বেচ। যুক্তরাষ্ট্রের এই বিলিয়নিয়ার পারিবারিকভাবেই নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ। তার সম্মানে মধ্যাহ্নভোজ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। সেখানে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেকে। অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে অর্ধশতাধিক দেশে ব্যবসা আছে এই বিলিয়নিয়ারের। বলছিলেন, গত 4 বছর জো বাইডেন প্রশাসনের নীতির কারণে বিঘ্নিত হয়েছে বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি। ট্রাম্প দায়িত্ব নেয় সেই সংকট কেটে গেছে বলে দাবি তার। সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার দারুণ একটা সুযোগ পেয়েছি আমরা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক অনেক কিছুই হবে এখন। বলেন, পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে সহায়ক হবে দুদেশের নতুন সরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুদেশেই নতুন সরকার। নেতৃত্বের এই পরিবর্তনের ফলে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার খুলবে বলে আমি বিশ্বাস করি। জেন্ট্রি বেচের সাথে আলোচনা শেষে রাজনীতিকরাও শোনান আশার কথা। বলেন, ট্রাম্প দায়িত্ব নিলে সম্পর্কে নেতিবাচক প্রভাবের যে আশঙ্কা ছিল তা পুরোপুরি সত্য নয়। আমি মনে করি কোনো নেগেটিভ প্রভাব হবে না। আর আজকে যিনি লিড করছেন উনি বলেছেন হি ইজ ভেরি ক্লোজ টু দি ডোনাল্ড ট্রাম্প ফ্যামিলি এবং ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাথে উনি ব্যবসা করেন। তো এটা তো একটা পজিটিভ ইন্ডিকেশন বাংলাদেশের জন্য। আমি মনে করি সম্পর্ক উন্নতি হবে গ্র্যাজুয়ালি। তারা মিনারেলস, এনার্জি ইত্যাদি বিষয়ে তারা কাজ করছে এবং পৃথিবীর 44টা দেশে কাজ করে বলে আমাদেরকে বলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও তার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সাথে বৈঠক সেরেছেন জেন্ট্রি বেচ। ঢাকায় 10 ঘন্টার ব্যস্ততম কর্মসূচি শেষে রাতেই ঢাকা ছাড়বেন এই বিলিয়নিয়ার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সার্ক ও আসিয়ান দেশগুলোর পাশাপাশি পূর্ব পশ্চিমের সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় বাংলাদেশ। বাংলাদেশে নিযুক্ত নতুন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সাথে বৈঠককালে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, জাপান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং বর্তমান সরকার এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়। এ সময় প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জাপানি রাষ্ট্রদূত। একই সাথে অন্তর্বর্তী সরকারকে সংস্কার প্রচেষ্টায় সমর্থনের আশ্বাসও দেন। বলেন, বাংলাদেশে ব্যবসা চালিয়ে যেতে জাপান দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশে জাপানের ব্যবসা আরও সম্প্রসারণের কথাও বলেন সাইদা শিনিচি। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না আসা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন কলেজের শিক্ষার্থীদের একাংশ। এদিকে শিক্ষার্থীদের এমন আন্দোলনে মহাখালী গুলশানের সংযোগ সড়ক বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এই সড়কে ঢুকে পড়া অসংখ্য যানবাহনের যাত্রী। সকাল 11টার পর কলেজ ফটকের সামনের সড়ক মহাখালী গুলশান লিংক রোডের দুপাশে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীরা বসে পড়েন। একই সাথে আমরণ অনশন কর্মসূচিও চলছে। সড়ক অবরোধ না করে ক্যাম্পাসের ভিতরে কর্মসূচি পালনের অনুরোধ জানাতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষকরা। সরকারের তরফ থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। উত্তরে তিতুমির, দক্ষিণে জগন্নাথ, এই দুটিকে বিশ্ববিদ্যালয় করবেন, কিন্তু রাজনৈতিক সহ নানান কারণে, জানা অজানা নানান কারণে তিতুমিরকে আর বিশ্ববিদ্যালয় করা হয়নি। আমাদের একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি তিতুমির পর্যন্ত আসা হয়নি। ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রফেশনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের কোনো কথা নাই, কারোর সাথে কোনো কথা আমরা শুনবো না। মহাখালীতে কি অবস্থা চলছে একটু দেখে আসতে চাই। আমাদের সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন। অহন, শিক্ষার্থীরা আসলে আর কতক্ষণ থাকবে, কিছু কি বলেছে? আর রাস্তাঘাটে তো এই যানজটের যে প্রভাব পড়েছে এই অনশন কর্মসূচির কারণে, সেটি কেমন দেখছেন জানাবেন। দুর্ভোগ চরমে যানজটের কারণে, বিশেষ করে সকাল 11টা থেকে তাদের যে এই অবস্থান, এখনও তারা রয়েছেন। 8 ঘন্টা হয়ে গেল তারা এখনও রয়ে গেছেন, যে কারণে যানজট তো তৈরি হয়েছে। সকাল 11টা থেকেই এখন পর্যন্ত এই পথে চলাচল করি অসংখ্য মানুষ দুর্ভোগে রয়েছেন। এবং এইসব মানুষ সকালে যেমন তারা অফিসে যেতে গলদঘর্ম অবস্থা, একই অবস্থা এখন ঘরে ফিরতেও। এবং এই অচলাবস্থা এই সড়কের কতক্ষণ থাকবে সেটি যারা আন্দোলন করছেন তারা যেমন জানে না, আবার শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকেও এখনও গণমাধ্যমে কিছু জানা হয়নি। আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, আমরা 4টা থেকে শুনছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল হয়তো এখানে আসতে পারে, সেই আশ্বাসে তারা এখনও রয়েছেন। এই অনশন কর্মসূচির সঙ্গে কিন্তু তারা সড়ক অবরোধও করেছেন, একসঙ্গে দুটি কর্মসূচি তারা চালাচ্ছেন, যদিও তারা শুধু অনশনের কথা বলছেন, যে কারণে এই পথে চলাচল করে মানুষের দুর্ভোগও পোহাতে হচ্ছে। এই মানুষগুলো বলছিলেন কতক্ষণ আর থাকবে এই দুর্ভোগ, তারা যৌক্তিক সমাধান চান। এই বিশ্ববিদ্যালয়ে এই 7 কলেজের বিভিন্ন কলেজগুলো বিশ্ববিদ্যালয় করার জন্য যে আন্দোলন, সেটি তো অনেক দিন ধরে চলে আসছে। এমনকি তিতুমির এই কলেজটি তাদের একটি ব্যানার নিজেরা বিশ্ববিদ্যালয়ে লিখে সেটি যেমন টাঙ্গিয়ে দিয়েছেন, একই সঙ্গে তিতুমির বিশ্ববিদ্যালয় সড়কেও আলপনা আঁকা হচ্ছে। অর্থাৎ তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় ঘোষণার এক প্রকার যে লিখিত ডকুমেন্ট, বিশেষ করে আমরা মূল ফটকে দেখি, সেটি তারা করেছেন। এবং তারপরে তারা আবার সেই আন্দোলনের মধ্যেই আছেন। এইসব শিক্ষার্থীর মধ্যে যারা অনশনে আছেন তাদের অন্তত 3 জন এখন পর্যন্ত অসুস্থ হয়ে গেছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যত দ্রুত সমাধান হয় ততই ভালো। বিশেষ করে এই অঞ্চল ধরে যেসব পথচারী যাত্রী যাতায়াত করছেন তাদের দুর্ভোগ যত দ্রুত সম্ভব লাঘব করা যায় ততই ভালো। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন অহন। আদালতের পরোয়ানার পরও গণহত্যায় অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় চরম ক্ষুব্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি ধরতে সরকারের অবহেলার সমালোচনা করে আদালত যেসব কর্মকর্তা গ্রেফতারে গড়িমসি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে যদি আইজিপির অবহেলাও পাওয়া যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলার শুনানির সময় ট্রাইব্যুনাল এসব নির্দেশ দেন। আরেকটি মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
যাত্রাবাড়িতে পুলিশের এই বর্বরতার দৃশ্য নাড়া দেয় পুরো দেশকে। নিরস্ত্র বালককে এভাবে হত্যার পর জানা যায় শহীদ ইমাম হাসান তাইম পুলিশেরই সন্তান। মামলাটি গণহত্যা বিবেচনায় বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার এই মামলার আসামি যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও সাবেক জোনাল এসি তানজিল আহমেদকে দ্বিতীয়বারের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় 4 আসামি এখনও পলাতক। শুনানির সময় আদালত প্রথমে জিজ্ঞেস করেন 6 আসামির মধ্যে বাকি 4 জন কোথায়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ আনেন একজন প্রসিকিউটর। তখনই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিবৃন্দ। রাষ্ট্রপক্ষ ও সরকারকে উদ্দেশ্য করে আদালত বলেন, আইজিপি ডিএমপি কমিশনার যারই গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আদালত বলেন, এত মানুষকে হত্যা করা হলো, গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হলো, আর সরকার আসামি গ্রেফতার করবে না। এই তামাশা দেখতে বিচারপতিরা বসেননি বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকেও আরও সক্রিয় হবার পরামর্শ দেন আদালত। ওয়ারেন্টভুক্ত আসামিদের নিয়ে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন অসন্তুষ্ট হলেও গণমাধ্যমের সামনে এসে এড়িয়ে যান প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি। তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি, জব্দ এবং এসব প্রমাণাদি পরীক্ষার জন্য প্রসিকিউশনের 2টি আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সেই সাথে রাজধানীর আরও একটি মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যাত্রাবাড়ির সাবেক 2 কর্মকর্তাকে কারাগারে পাঠিয়ে 2 মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট বা কোনো থিংস যেন সিজ এবং সার্চ করতে পারে আমাদের ইনভেস্টিগেশন অফিসার, এবং যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায় সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি। সেই 2টি অ্যাপ্লিকেশন করেছিলাম, 2টি অ্যাপ্লিকেশনই মঞ্জুর হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার মধ্যে গ্রেফতার হয়েছে 35 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মাগরিবের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। টঙ্গীর তুরাগ তীরে জুবায়েরপন্থীরা জড়ো হচ্ছেন, নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় আছেন সেখানে, দেখে আসতে চাই কি চলছে এখন। বিজয়, ঠিক এই মুহূর্তে ইজতেমায় কি আনুষ্ঠানিকতা চলছে আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। বিশ্ব ইজতেমার 3টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি 2 তারিখ আখিরাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হবে, এবং দ্বিতীয় ধাপ শুরু হবে 3 তারিখ থেকে, এবং 6 তারিখের মধ্যে 6 তারিখে কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হবে। এবং তৃতীয় ধাপ যারা অনুষ্ঠিত করবে, সাতপন্থী যারা রয়েছে তারা তৃতীয় ধাপে তাদের এই ইজতেমার আয়োজন করবে। তারা 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা করবে। 16 ফেব্রুয়ারির আখিরি মোনাজাতের পর কিন্তু তারা এই বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত করবে। আমি যদি একটু বলতে চাই, এই মুহূর্তে যে বয়ান করছেন তিনি হচ্ছেন ভারতের বক্তা মাওলানা ইব্রাহিম দাওয়াল সাহেব, এবং এই বয়ানের তর্জমা করবে মাওলানা জুবায়ের সাহেব। তো আগামীকাল সকাল বা ফজর যদি বলতে চাই, সেখানে কিন্তু পাকিস্তানের এক বক্তা বয়ান করবেন, এবং তারপরে আসলে 10টায় খিত্তায় অর্থাৎ বিভিন্ন পয়েন্টে তারা তালিমের আমল করবে, এবং এর মধ্যে দিয়ে আসলে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে 60 একর জমির মধ্যে কিন্তু তারা এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এবং সর্বশেষ যদি বলতে চাই, মুসল্লিরা কিন্তু বয়ান শুনছে ধৈর্য সহকারে, তারা বসে আছেন, এবং এই 3টি ধাপে করার কারণ হচ্ছে যে মানুষদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, তারা যেন খুব স্বাভাবিকভাবে শৃঙ্খলা পরিস্থিতি ছাড়া যেন তারা, এই জন্য 3টি ভাগে অনুষ্ঠিত হবে। এবার ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য বিজয়। নারী সাংবাদিক, অভিনেত্রী, ফুটবলারদের কার্যক্রমে বাধা, হয়রানি বন্ধে সরকার সতর্ক আছে, ধর্ম উপদেষ্টা জানিয়েছেন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এই ঘটনাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পেছনে রাজনৈতিক কোনো মোটিভ কাজ করছে কিনা তাও দেখা হবে বলে উপদেষ্টা জানিয়েছেন। দাবি করেন, কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশ নিয়ে হয়রানির ঘটনাটি তিনি জানতেনই না।
চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সেই অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন নারী সাংবাদিক অ্যামি জান্নাত। নিজের ভেরিফাইড পেজে লেখেন, তিনি সহ আরও কয়েকজন নারী সাংবাদিককে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, অনুষ্ঠানে প্রবেশ করতে পারেননি তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে আয়োজক কওমি উদ্যোক্তা সংগঠন এ ধরনের ঘটনা ঘটে থাকলে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, সেখানে তিনি শুধু অতিথি হিসেবে গিয়েছিলেন, কি ঘটেছে তা অনুষ্ঠানের অনেক পরে জেনেছেন। এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়। আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি। আমি ওখানে ছিলাম মাত্র 1 ঘন্টা। আমি তখনও জানতাম না বা আমারে কেউ বলে নাই এখানে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আর আমার ধর্ম মন্ত্রণালয়ে সবসময় নারী পুরুষ সাংবাদিক যারা আপনার পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের জন্য দরজা উন্মুক্ত আছে, ছিল, থাকবে। এ বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকেও। নারী ফুটবলারদের ম্যাচ ভণ্ডুলে হামলা, 3 অভিনেত্রীকে অনুষ্ঠান করতে না দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। লোকাল পিপল যারা বাধা দিচ্ছেন তারা কারা এটাও আমরা জানি না কারা বাধা দিচ্ছে। এবং ওই কালচারাল মিনিস্টার যিনি ছিলেন উনিও আলোচনা করলেন যে এগুলো আসলে কারা করছে। তো এগুলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন তারা একটু খতিয়ে দেখবে এবং আমাদের উপদেষ্টারাও যোগাযোগ রাখবেন। যে সমস্ত ঘটনাগুলো ঘটে অনেক সময় এর পিছনে একটা পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে। নারীর ক্ষমতায়ন, নারীর মর্যাদা, নারীর প্রতি যে সহিংসতা, এটা তো এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে নারী জাতির সম্মান মর্যাদা রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছেন। ধর্ম উপদেষ্টা বলেন, মাজারে হামলা ও ওরস বন্ধে সুনির্দিষ্ট তথ্য দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যতদিন পর্যন্ত ছাত্র জনতা হত্যার বিচার না হবে ততদিন জুলাই আগস্টের যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে আহতদের অনুদানের চেক হস্তান্তরের সময় কথা তিনি বলেছেন। মীর মাহবুবুর রহমান বললেন, বিচারের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়াই এখন বৈষম্য বিরোধীদের প্রধান লক্ষ্য। জুলাই বিপ্লবের একটি ডকুমেন্টারিও এ সময় প্রদর্শন করা হয়, তা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন উপস্থিতরা। পরে রংপুর জেলার তালিকাভুক্ত 222 জন আহতদের মধ্যে 172 জনকে 1 লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি হত্যাকাণ্ড এবং প্রত্যেকটি নৃশংসতার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আমাদের যে যুদ্ধ শুরু হয়েছিল জুলাই আগস্টে, সেই যুদ্ধ আমাদের সম্পূর্ণ হবে না। পরিবর্তন চলছে, বৈষম্য সমাপ্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম জাতি ধরে রাখবে। দারিদ্র্য নিয়ে বাংলাদেশের প্রচলিত ধারণা পাল্টে যাচ্ছে। একসময় হতদরিদ্র বলতেই বোঝানো হতো রংপুর কিংবা কুড়িগ্রামকে, কিন্তু এবার সে তালিকায় এগিয়ে গেছে মাদারীপুর। এমনকি দেশের সবচেয়ে দরিদ্র উপজেলায় ডাসারও এই জেলায়। উল্টো দিকে সবচেয়ে কম গরিব মানুষ পাওয়া গেছে নোয়াখালীতে। চমকে দেয় এমন সব তথ্য মিলেছে পরিসংখ্যান ব্যুরোর নতুন দারিদ্র্য মানচিত্রে। গ্রামের সাথে শহরের ফারাক কমছে। শহুরে জীবনযাত্রার অনেক অনুষঙ্গই এখন প্রান্তিকের অভ্যাস। সাথে বেড়েছে মানুষের আয়, আর এর প্রমাণ মিলছে হাতে নাতে। কেননা পরিসংখ্যান বলছে গ্রামে দরিদ্রতা কমেছে, বেড়েছে শহরে। এমন নানা তথ্য উপাত্ত মিলছে পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্রে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর সাথে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেছে সংস্থাটি। এতে পর্যালোচনা করা হয়েছে 3 বছর আগে প্রকাশ হওয়া খানা আয় ব্যয় জরিপের উপাত্ত। তবে অনেক ক্ষেত্রে হালনাগাদ করা হয়েছে জরিপের ডেটা। We have 3 districts, we have, and low category we have 14 districts, moderate category we have 19 districts.
বিবিএস বলছে আগের খানা আয় ব্যয় জরিপে দেশে দারিদ্র্যের হার 18.7% হলেও এবার তা বেড়ে হয়েছে 19.2%। এখনও সবচেয়ে বেশি গরিব জনগোষ্ঠীর বাস বরিশাল বিভাগে, তবে জেলা হিসেবে 60% বেশি দারিদ্র্য মাদারীপুরে। এখানকার উপজেলা ডাসারেও মিলেছে সবচেয়ে বেশি দারিদ্র্য, যা প্রায় 63%। মুদ্রার উল্টা পিঠে দারিদ্র্য সবচেয়ে কম নোয়াখালীতে, এরপরই আছে মেহেরপুর, খুলনা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জের নাম। চমকি দিয়েছে রাজধানী ঢাকার চিত্র। বনেদি এলাকা হিসেবে খ্যাত গুলশান বারিধারাকে পেছনে ফেলে সিটি কর্পোরেশন এলাকায় সবচেয়ে কম দারিদ্র্য পল্টনে। অন্যদিকে দরিদ্র বেশি বাস করে কামরাঙ্গীরচর, ভাসানটেক আর মিরপুরে। এইটি আমরা ম্যাপে কনসেন্ট্রেশন দেখিয়ে বিভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছি যে রিসোর্স যদি আপনার কনস্ট্রেন্ট হয় তাহলে আপনার কাকে আগে দেয়া দরকার সেই ম্যাপটি আপনাকে বলে দেবে। র্যাঙ্কিং ততটা শক্তিশালী না, যেহেতু এটা মডেল, এটাতে স্ট্যান্ডার্ড এরর, মার্জিন অফ এরর, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল বিষয় থাকবে। সেই স্ট্যাটিস্টিক্যাল বিষয়ের সাথে আমরা আবার কম্প্রোমাইজ করতে পারবো না। দৈনিক আয় $2.15 কম এমন জনগোষ্ঠীকে দরিদ্র হিসেবে বিবেচনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আশানুরূপ ব্যবসা করতে পারেননি স্টল মালিকরা। দাবি তুলেছেন মেলার সময় বাড়ানোর। বলেছেন শৈত্যপ্রবাহের কারণে মেলার শুরুতে তেমন দর্শনার্থী সমাগম হয়নি। শুক্র শনিবার ছাড়া তেমন সাড়া মেলেনি সপ্তাহের অন্য দিন। পহেলা জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে স্টল প্যাভিলিয়নের সাজসজ্জায় পার হয়ে যায় প্রথম সপ্তাহ। সে সময় দর্শনার্থী এবং ক্রেতাদের তেমন কোনো ভিড় ছিল না। সাপ্তাহিক ছুটির দিন শুক্র এবং শনিবার ক্রেতা সমাগম কিছুটা বাড়ে, তবে আশানুরূপ ব্যবসা হয়নি। আবহাওয়ার জন্য মেলাতে বিন্দু পরিমাণ আমরা লোক সমাগম পাইনি, কিন্তু শেষের দিকে এসে যখন মেলাটা জমা শুরু করলো, তার মধ্যে মেলা এখন শেষ পর্যায়ে। মেলার সময় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো বরাবর আবেদন জানিয়েছেন 256 ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার। আবেদনকারীদের মতে মেলায় 15 লাখ মানুষের সমাগম ঘটেছে, ফলে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। এই মেলাটা অবশ্যই বাড়ানো হোক, কারণ সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত। সব মিলিয়ে জিলিয়ে অবশ্যই বাড়ানো উচিত। আমরা একটা ক্রাউড এখানে ফিল করতেছি, প্লাস সেলসটা যেভাবে ইনক্রিজ হচ্ছে, যদি কর্তৃপক্ষ এই মেলাটাকে আরও অ্যাটলিস্ট 10 দিন এক্সটেন্ড করে, সো ব্যবসায়ী যারা আছে, যারা এখানে ইনভেস্ট করেছে, আমার বোধহয় এখানে দে উইল বি হ্যাপি। বিদেশি স্টল প্যাভিলিয়নের প্রতিনিধিরা বলছেন পরিবহন সমস্যায় পণ্য আমদানিতে সময় লেগেছে। এখন মেলার সময় বাড়ানো না হলে তাদেরও বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। কিছুদিন আগে আমাদের 7-8 দিনের মালটা ঢুকছে, তো এখন রানিংয়ে মেলাটা একটু জমে উঠছে। যদি মেলাটা যদি আর 2-1 দিন বা কিছুদিন বাড়ানো যেত, আমরা খুব একটু ভালো অবস্থায় থাকতাম। প্রথম দিক দিয়ে ওরকম কাস্টমার পাই নাই, কিন্তু শেষে মোটামুটি ভালো কাস্টমার চাপতেছে, বাট আমাদের সময় নাই। তবে সময় বাড়ানোর পক্ষে ব্যবসায়ীদের প্রস্তাব পর্যালোচনা করার আশ্বাস ইপিবির। আমি খুব ইতিবাচকভাবে চিন্তা ভাবনা করছি। আজকে দিনটার মধ্যে একটু ইতিবাচক আছি। দেশে তো কিছু সীমাবদ্ধতা আছে, এই বইমেলার শুরু, বিভিন্ন ইজতেমার শুরু, তার আইন শৃঙ্খলা ব্যাপার আছে না, আর মন্ত্রণালয়ে একটু আমরা জিনিসটা দেখি। ব্যবসায়ীরা বলছেন অন্তত 1.5 সপ্তাহ সময় বাড়ানো উচিত। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। তৃতীয় দফায় জিম্মি মুক্তি ও বন্দি বিনিময় শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত 8 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। ইয়াহিয়া সিনওয়ারের বিধ্বস্ত বাড়ির সামনে তাদের হস্তান্তর করা হয়, যাদের মধ্যে 5 জন থাইল্যান্ডের নাগরিক, 3 জন ইসরায়েলি নারী। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 110 ফিলিস্তিনি মুক্তি পাবেন, এর মধ্যে 30 জনই শিশু। জিম্মি মুক্তির আনন্দে ইসরায়েলি উল্লাস হলেও ফিলিস্তিনিদের মুক্তিতে পশ্চিম তীরে কোনো উল্লাস করা যাবে না বলে সতর্ক করেছে ইসরায়েলি প্রশাসন। চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় রাত 9টায় রোনাল্ড রিগান বিমানবন্দরে অবতরণের আগে মাঝ আকাশেই একটি সামরিক হেলিকপ্টারের সাথে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয়। 4 ক্রু সহ 64 আরোহী নিয়ে 2 টুকরো হয়ে পড়ে যায় পোটোম্যাক নদীতে। এটি কানাডিয়ান কোম্পানি বম্বারডায়ারের CRJ-700 বিমান। 3 সেনা নিয়ে বিধ্বস্ত হয় ব্ল্যাক হক হেলিকপ্টারও। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে 60 জনের বেশি আরোহীর মৃত্যুর শঙ্কা ওয়াশিংটন ডিসির মেয়রের।
বুধবার স্থানীয় সময় রাত ৯টা অবতরণের ঠিক আগ মুহূর্তে রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের কাছে সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী যাত্রীবাহী বিমানের। ভয়াবহ দুর্ঘটনায় বিমানটি 2 টুকরো হয়ে আছড়ে পড়ে পোটোম্যাক নদীতে। একই পরিণতি হয় হেলিকপ্টারটিরও। 4 ক্রু সহ 64 যাত্রী ছিল CRJ-700 মডেলের বিমানটিতে। দেশটির সামরিক বাহিনী জানায় হেলিকপ্টারটির প্রশিক্ষণ ফ্লাইটে ছিল 3 সেনা সদস্য, যা ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের কাছে নিযুক্ত 12th অ্যাভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির পরিচালনাধীন। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। যোগ দেয় বেশ কয়েকটি সংস্থা। পুলিশের ডুবুরি দল ও নৌযানও অংশ নিয়েছে উদ্ধার কার্যক্রমে। 60 জনের বেশি যাত্রীদের মৃত্যুর শঙ্কা রয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব নিখোঁজদের সন্ধান করা। উদ্ধার কাজে নিয়োজিত সকলের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। একে একে উদ্ধার করা হচ্ছে হতভাগ্য আরোহীদের মরদেহ। কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। ভয়াবহ এই বিমান দুর্ঘটনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ধার কর্মীদের তৎপরতার প্রশংসাও করেন তিনি। এরই মধ্যে হটলাইন চালু করেছে আমেরিকান এয়ারলাইন্স। প্রথমত মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক জানাচ্ছি। দিনটি আমেরিকান এয়ারলাইন্সের জন্য খুবই দুঃখজনক। এই দুর্ঘটনা পরিস্থিতি মোকাবেলায় যা যা করা সম্ভব সবই করবে আমেরিকান এয়ারলাইন্স। এয়ারলাইন্স কোম্পানির তথ্য অনুযায়ী আঞ্চলিক রুটে চলাচলকারী বিমানটি কানসাস থেকে রোনাল্ড রিগান বিমানবন্দরে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে শুক্রবার সকাল পর্যন্ত বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে 1982 সালে 74 যাত্রী ও 5 ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছিল এয়ার ফ্লোরিডার একটি বিমান। এই দুর্ঘটনায় মাত্র 5 জন জীবিত ছিলেন। এছাড়া 2009 সালেও বাফেলোতে একটি বিমান দুর্ঘটনায় 50 জনের মৃত্যু হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।